আইটিপি পরীক্ষা সম্পর্কে আইডিয়া আছে সকলের নাকি? আইডিয়া নাই এমন কেউ আছেন? স্যার আছে স্যার, আইডিয়া আছে স্যার। যে নাই এমন কেউ আছেন যে আইটিপি পরীক্ষা কি? আয়কর আইনজীবী এবং না এটা। স্যার, আইডিয়া নেই। আপনি একটু যদি ভালো করে বুঝাই দিতেন তাহলে খুব বেটার হইতো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আইটিপিটা টিআরপি থেকে আলাদা। টিআরপি আর আইটিপি দুইটা আলাদা। আমরা আগে টিআরপি নিয়ে কথা বলতাম। তো টিআরপিটা হচ্ছে মূলত আপনার আয়কর রিটার্ন প্রস্তুতকারী। একজন টিআরপির কাজ হচ্ছে সে শুধু অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করবে, ঠিক আছে, এবং ম্যানুয়ালও না। টিআরপির কাজ হচ্ছে শুধুমাত্র অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করবে, এটা। আর একজন টিআরপি কে কিন্তু আয়কর আইনজীবী বলা যায় না, বলা যাবে না। আর এখন যে সার্কুলারটা দিছে এটা হচ্ছে আইটিপির সার্কুলার। আইটিপি হচ্ছে ট্যাক্স, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এক কথায় যেটাকে কর আইন আইন কর আইনজীবী বলা হয়। তো একজন কর আইনজীবী ইনকাম ট্যাক্স রিলেটেড সকল কাজ করতে পারে। যেমন সে কর্পোরেট ট্যাক্সের কাজ করতে পারে, সে উইথহোল্ডিং ট্যাক্স বলেন বা এডিআর বলেন বা ট্যাক্স রিলেটেড যে কোনো মামলা বলেন, ইভেন সে ট্যাক্সেস বারের মেম্বার হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আইটিপির আহ, একটা সুবিধা। কিন্তু আইটিপি পরীক্ষাটার আরেকটা বাজে দিক হচ্ছে, খারাপ দিক হচ্ছে, টিআরপি পরীক্ষাটা যেহেতু ওটা একদম শর্টকাট ছিল, বেশি ঝামেলারও না, ওখানে কিন্তু গ্রাজুয়েশন থাকলেই আবেদন করা যাইতো, ঠিক আছে। কিন্তু আইটিপি পরীক্ষার জন্য আপনার কিছু শর্ত দেয়া আছে, সকলে চাইলেই এখানে আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য কি লাগবে? আবেদন করার জন্য হচ্ছে তাকে অবশ্যই অ্যাটলিস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। গ্রাজুয়েশনের থাকবে, এবং সেখানে আরো কিছু কন্ডিশন দেয়া আছে যে যে কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন থাকলেই হবে না। আমি একটু আপনাদেরকে এই ইয়াতে দেখাই আবেদনের যোগ্যতা। এখানে বলছে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এলএলবি যদি থাকে কারো অ্যাটলিস্ট, সে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে বলছে ইনকাম ট্যাক্সের উপরে যদি তার কোনো ডিগ্রি থাকে আবেদন করতে পারবে। তারপরে বলছে হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যে ডিগ্রি, অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যারা, যারা বিকম করেছে, বিবিএস করেছে, এরপরে বিবিএ করেছে, হ্যাঁ, এরকম যারা আছে তারা হচ্ছে গিয়া আবেদন করতে পারবে। অর্থাৎ কমার্স ডিগ্রির সাথে তার অ্যাকাউন্টিং সাবজেক্ট যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। তারপরে বলছে এগুলো কিন্তু যে কোনো একটা ম্যাচ করলেই হবে, এমন না যে সবগুলা ম্যাচ করতে হবে, যে কোনো একটা ম্যাচ করলেই হবে। এরপরে বলছে উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, অর্থাৎ ধরেন একজন ব্যক্তি আছে, সে এলএলবি করা নাই, তার ট্যাক্স ডিগ্রি নাই, তার অ্যাকাউন্টিং ডিগ্রি নাই, কিন্তু তার ব্যাংকিং এর উপর একটা গ্রাজুয়েশন করা আছে। তখন দেখবে ওই ব্যাংকিং সাবজেক্টের ভিতরে তার অ্যাডভান্স অডিট, আম, যেটাকে উচ্চতর অডিটিং বা ইসে নিরীক্ষা বলে যেটাকে, এই সাবজেক্টটা আছে কিনা। যদি এই সাবজেক্ট সহ ব্যাংকিং বিষয়ে কোনো ডিগ্রি থাকে সে আবেদন করতে পারবে। তারপরে বলছে ধরেন সেটাও নাই তার, সে এমনিতে নর্মাল একটা যেমন ইকোনমি, এইটার উপরে সে একটা ডিগ্রি করছে অথবা বাংলার উপরে সে অনার্স করছে, তাহলে তো তার উপরে একটাও কমন পড়ে না, তাই না? তো সেক্ষেত্রে বলছে তার যদি ইনকাম ট্যাক্সের উপরে কোনো ডিপ্লোমা নেওয়া থাকে, যে কোনো ডিগ্রি থাকতেই হবে। তো উপরের ইয়াগুলো না থাকলে তার যদি ইনকাম ট্যাক্সের উপরে কোনো ডিপ্লোমা নেওয়া থাকে তাইলেও সে পারবে। এরপর এটাও যদি না থাকে সেক্ষেত্রে বলছে যে কোনো ডিগ্রি থাকলেই হবে, কিন্তু একটা অ্যাটলিস্ট একটা ব্যাংকিং ডিপ্লোমা থাকতে হবে, যার ভিতরে উচ্চতর অডিটিং একটা সাবজেক্ট আছে। হ্যাঁ। তো এইরকম যারা, এক কথায় যদি আমরা বলি যে যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে, যারা এলএলবি করছে, তাদের জন্য হচ্ছে কি এটা মেইনলি খুবই গুরুত্বপূর্ণ। তারাই হচ্ছে এখানে আবেদন করতে করতে পারবে। তো সার্কুলারটা দিছে কয়েকদিন আগে, এবং এখানে আপনার খুবই একটা শর্ট টাইম দিছে, আজকে 24 তারিখ, 29 তারিখ পর্যন্ত সম্ভবত আপনার আবেদন করা যাবে। আবেদন ফি হচ্ছে 345 টাকা বা 350 টাকা এরকমের।
আপনারা টিআরপিতে আবেদন করছিলেন 1,000 টাকা দিয়া, এখানে আবেদন ফিটাও কম, মাত্র 300 সাড়ে 300 টাকা। তো এই হচ্ছে আইটিপির ব্যাপার। এখন যাদের আপনার ইয়ে আছে, ট্যাক্স ডিগ্রি আছে, অথবা যারা কমার্সের স্টুডেন্ট, এখানে এইজের কোনো সীমাবদ্ধতা নাই। অর্থাৎ যে কোনো বয়সেই তার এই এলিজিবল ক্রাইটেরিয়া গুলো যদি মিট করে সে আবেদন করতে পারবে। তো কাজে যাদের কমার্স গ্রাজুয়েশন আছে অথবা এলএলবি করা আছেন, তো তারা চাইলে, চাইলে কি এটা অবশ্যই আবেদন করা উচিত, তো সেটা করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আইটিপির কথা। আর আইটিপি করলে কি পারবেন, সেটা তো আগেই বললাম যে আপনার অনেকগুলা ইসে সোর্স ওপেন হয়ে যায়। আপনি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়, আপনার নিজে নিজে কাজ করা যায়, ইনকাম ট্যাক্সের মামলা হ্যান্ডেল করা যায়, মানে এই অনেকগুলা ডোর আপনার জন্য ওপেন হয়ে যায়। ঠিক আছে, তো কাজেই এই জিনিসটা নিয়ে নিতে পারেন। এখানে সিলেবাসটা একটু বেশি। টিআরপির জন্য যে সিলেবাস ছিল শর্টকাট একটা সিলেবাস, কিন্তু এখানের সিলেবাসটা যদি দেখেন, এখানে আয়কর আইনের সম্পূর্ণ আইন, টিআরপিদের কিন্তু সম্পূর্ণ ছিল না, তাদের কাজই ছিল শুধুমাত্র পার্সোনাল ট্যাক্স, এবং সেটা অনলাইনে রিটার্ন দাখিল নিয়ে। কাজে ওইরকম কিন্তু প্যারা তাদের ছিল না। এখানে সম্পূর্ণ আইনটাই আপনাকে স্টাডি করতে হবে। সেই সাথে আয়কর বিধিমালা 1984, ফাইন্যান্স অ্যাক্ট যেটা আছে 2024, উৎসে কর বিধিমালা আছে একটা, এডিআর বিধিমালা আছে, দান কর আইন, তারপরে হচ্ছে আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান, বাংলা ও ইংরেজি। এই সাবজেক্টগুলো হচ্ছে সিলেবাস এরিয়া। এখান থেকে এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, তার মানে একটু মোটামুটি ভালোই বড়সড় পরিসরে আছে। এই তারপরে হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন যদি দেখেন, এখানে 3 ঘন্টা লিখিত পরীক্ষা হয়, 100-এর মধ্যে আপনাকে 50 পেতে হবে। মৌখিক পরীক্ষা সে লিখিত পরীক্ষা পাশ করলে আপনার ভাইবা, ভাইবাতে 50-এর মধ্যে 25 পেতে হবে। ঠিক আছে, তারপর আবেদন করার পদ্ধতি এখানে ওই যে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়া আপনাদের গ্রুপে, ফেসবুক সিক্রেট গ্রুপে আমি সার্কুলারটাও দিয়ে দিয়েছিলাম, বা সার্কুলার তো এখন সব জায়গায় আছে। তো এখানে গিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন। ইউটিউবে আমার গত 2টা লাইভ সেশন ছিল, ওখানে মোটামুটি দেখানো আছে আপনাদের টিআরপির আবেদন প্রক্রিয়া আর এইখানের আবেদন প্রক্রিয়া অলমোস্ট সেম। কাজে আপনি টিআরপির ওই ভিডিও যারা দেখছেন তারাও খুব সহজে আবেদন করতে পারবেন, এবং খুব সিম্পল ভাবে আবেদন করা যায়, ওই একই অ্যাড্রেস কিন্তু। এই যে লিঙ্ক যেটা টিআরপির জন্য যেটা ছিল, এখানে ওই একটাই আছে। এরপরে হচ্ছে সিলেবাসের কোন অংশ থেকে কিরকম মার্কিংসটা কিরকম হইতে পারে। এখানে মেইন জায়গা হয়েছে ইনকাম ট্যাক্স, আর ইনকাম ট্যাক্সের বড় একটা অংশ আপনাদের দখলে আছে, আপনারা জানেন। আপনাদের এই কোর্সে কভার করা হয়েছে, যেটার জন্য আপনার প্রায় 60% আপনাদের কভার হয়ে আছে এখানে। দেন হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান থেকে আপনার 20 থেকে 40-এর, 40 এখন হবে না, কারণ হ্যাঁ 20 থেকে 40-এর মতো এখানে মার্কস থাকবে। বাংলা আছে, ইংরেজি আছে, এরপর গিফট ট্যাক্স আছে, সবকিছু মিলিয়ে আপনার এইভাবে আসবে। কি ধরনের প্রশ্ন আসে যদি দেখেন, এখানে সাধারণত ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টিং থেকে বড় অঙ্ক থাকতে পারে। যেমন একটা রেওয়া মিল দিয়ে দিল, বা একটা ছোট একটা ইসে ব্যালেন্স শিট করতে দিল, ইনকাম স্টেটমেন্ট করতে দিল। আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এ। ইনকাম ট্যাক্সে আপনার একটা পার্সোনাল রিটার্নের একটা অঙ্ক দিয়ে দিল। ঠিক আছে, তো এইভাবে থাকে। অঙ্কগুলির জন্য আপনার ইনকাম ট্যাক্স ও হিসাব বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে ইনকাম ট্যাক্সের কনসেপ্ট আপনাদের এই কোর্সে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যেভাবে কোর্স সাজানো আছে। ঠিক আছে, একইভাবে হিসাব বিজ্ঞানের কনসেপ্টটা যাদের ক্লিয়ার আছে তারা খুব সহজেই পারবে। বড় প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় কতগুলো ছোট প্রশ্ন একত্রে করে একটি বড় প্রশ্ন করা হয়। কখনো কখনো ব্যাখ্যামূলক প্রশ্ন দেবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের দিতে পারে। বাংলা ইংরেজির ক্ষেত্রে খুব একটা কঠিন কিছু না, এখানে সহজ প্রশ্ন থাকে। দেখা যায় যে একটা ভাব সম্প্রসারণ দিল,
বা সারাংশ, সারমর্ম, অথবা একটা প্যারাগ্রাফ, অথবা একটা দরখাস্ত লিখতে বললো, এই যে এই রকমের থাকে, হ্যাঁ, বাংলাতে বা ইংলিশে। আচ্ছা, তো এই মোটামুটি আপনাদেরকে বললাম। এর জন্য কি কি স্টাডি করা লাগবে যদি বলি আমি, যে আয়কর আইন 2023, আয়কর বিধিমালা, তারপর অনার্স বা মাস্টার্স লেভেলের যে কোনো একটা ইনকাম ট্যাক্সের বই যদি আপনারা একটু পড়েন, বা আপনাদের কোর্সে তো ভালোই কভার করা আছে। তারপর আয়কর নির্দেশিকা, আয়কর পরিপত্র, তারপর আয়করের বিভিন্ন প্রজ্ঞাপন, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, এগুলো এত ইম্পর্টেন্ট না, কিন্তু এই উপরের এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে অর্থ আইন। এটা তো এমনিতেই লাগবে, কারণ আপনি যখন অঙ্ক করতে যাবেন অর্থ আইন অনুসারে আপনার রেট বা সবকিছু হবে। গিফট ট্যাক্স খুবই ছোট, 2-3 পৃষ্ঠার একটা, তো এটার এটাও খুব সহজে করতে পারবেন। এরপর উৎসকর বিধিমালা একটু ভালোভাবে স্টাডি করতে হবে, কারণ এটা আপনার প্র্যাকটিসেও লাগবে, প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর পরিমাণে লাগবে। এডিআর বিধিমালা আপনি যখন মামলা হ্যান্ডেল করতে যাবেন বা একটু বড় লেভেলে কাজ করবেন, তখন এডিআর নিয়ে কাজ করতে হবে। এরপরে হচ্ছে আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, যেটা আপনারা অলরেডি পারেন। তো এই হচ্ছে ইনকাম ট্যাক্সের জন্য এভাবে প্রিপারেশন নিতে হবে। আর অ্যাকাউন্টিং এর কথা যদি বলি, এখানে জাবেদা থাকে, খতিয়ান থাকে, হ্যাঁ, তো লেনদেনটা ভালো করে বুঝতে হবে, যে হিসাব বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এরপরে রেওয়া মিল, চূড়ান্ত হিসাব। এর জন্য আপনি কি করতে পারেন, অনার্স মাস্টার্স লেভেলের বই দেখতে পারেন, অথবা নর্মালি নবম 9-10-এর যে একটা অ্যাকাউন্টিং বই ছিল আগে, অনলাইনে পিডিএফ পাওয়া যায়, ওইটা পড়লেই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। বইটা খুব সুন্দর আছে, 9-10-এর অ্যাকাউন্টিং এর যে বইটা। তো এই মোটামুটি আপনার আইটিপির রিলেটেড ব্যাপার।